আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পরপর দুদিন পরে ভিডিও আপলোড করছি। দুদিন হলো না 3 দিন হলো, ভুলেও গিয়েছি। আসলে কাজের অনেক চাপে আছি আপুরা। তো আজকের ভিডিওতে থাকবে কাপড় কাটবো, অনেক গল্প করব, আর ব্যবসার জন্য কিছু জিনিস কিনেছি, কাপড় সুতা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কি ব্র্যান্ডের কাপড় কিনলাম, কি সুতা কিনলাম, আশা করছি ভালো লাগবে। আর আমি কিভাবে এই কাজটা শুরু করেছি সেই গল্পটা আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো। আমি কিভাবে এই কাজটা শুরু করেছি এই গল্পটা শুনলে আপনারা আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। আসলে আমাদের নারীদের, সব নারীদের জীবনে সব কিছু অত সহজভাবে আসে না। আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত ঘরের বউ, আমাদেরকে কিন্তু অনেক ত্যাগ, অনেক পরিশ্রম করতে হয়। আমরা সহজভাবে সব কিছু পাই না। তো আমার গল্পটা শুনলে আশা করছি আমার বোনদের অনেক উপকারে আসবে। আমাকে প্রতিনিয়ত অনেক অনেক মেসেজ করেন আপনারা, আপু এই কাজটা করতে চাই, কিভাবে শুরু করব। আপু আমি অনেক সমস্যায় আছি, এই কাজটা করা আমার খুবই জরুরি, আমার কিছু একটা করা খুব জরুরি আপু, আমি পরিবার নিয়ে খুব সমস্যায় আছি, আমি বাচ্চাদের জন্য কিছু করতে চাই, নিজের হাত খরচ নিজে করতে চাই, সংসারের জন্য কিছু করতে চাই। এই মেসেজগুলো আমার প্রিয় বোনেরা অনেক অনেক করেন, আর আমার ভিডিও দেখতেও আপনারা পছন্দ করেন। তো পুরো ভিডিও জুড়ে থাকুন আপু। আমার কাহিনী আজকে বলবো আমি কিভাবে এই কাজটা শুরু করেছি। আমি বাজারে গিয়েছিলাম, এখন যখন আমি কাপড় কাটি তখন অনেক রাত, আমি অনেক রাতে কাজ করছি। তো আমি কি কাপড় এনেছি, কি এনেছি চলেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বেক্সি ভয়েল, 2.5 হাতি বহরের বেক্সি ভয়েল কাপড়। আমার ভিডিও দেখলে আপনারা ব্র্যান্ডের নাম জানবেন। অনেকেই কাপড় কিনতে চান কিন্তু কি ব্র্যান্ডের কিনবেন অনেকে বুঝতে পারেন না। নতুন যারা ব্যবসা করবেন বা নিজের জন্য 2-একটা ড্রেস বানাবেন তারা বুঝতে পারেন না, জানতে পারবেন আমার কাছ থেকে। এটা বেক্সি ভয়েল কাপড়, 2.5 হাতি বহরের কাপড়। আর এগুলো হচ্ছে বেক্সি শাড়ি কাপড়, যেটা আমি সেল করি। হ্যাঁ, আমি প্রাইড কাপড় কিন্তু সেল করি না। আজকেও 2-3 জন মেসেজ করেছেন, আপু প্রাইড থান নিতে চাই। প্রাইড থান দিতে পারবো না আপু, প্রাইড থান নেই। বেক্সি থান নিলে জানাবেন। বেক্সি 2.5 হাতি বহরের যে শাড়িগুলো সেগুলো আমি সেল করি। এটা হচ্ছে অরবিট পপলেন কাপড়, সালোয়ারের জন্য এনেছি। যারা পাতলা পরতে চান না তারা পপলেন কাপড় কিনবেন। বেক্সি পপলেন কাপড়ের দাম অনেক বেশি। আপনারা ভয়েল, অরবিট ভয়েল, ক্যালিকো ভয়েল, ক্যালিকোর আবার পপলেন হয় না, অরবিটের হয়। অরবিট পপলেন কাপড়টা নেবেন, এটার দাম কম আর পরেও শান্তি, খুব খারাপ নয় কাপড়টা। এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার, যেটা আমি কাটবো সেটা অরবিট ভয়েল, আর যেটা এনেছি বেক্সি ভয়েল এটাও ডিপ মিষ্টি কালার। দুইটা কালার কিন্তু একই, একদমই একই, আর কাপড় কোয়ালিটি আলাদা। আপনি অরবিট ভয়েলে হাত দিবেন সেটাও বুঝতে পারবেন, বেক্সি ভয়েলে হাত দিবেন সেটাও বুঝতে পারবেন। বেক্সি কাপড় একটু গ্ল্যাজি হয় এবং পাতলা হয়, আর এটার কোয়ালিটিটা ভালো হয়, খুবই আরামদায়ক হয় বেক্সি কাপড়। তাছাড়া 2.5 হাতি বহর হয়, এই জন্য দামটা বেশি। তো এটা আমি এই যে 5 কালার যেই সুতা দিয়ে ডিজাইনটা হয় সেটা করব। অনেক দিন থেকে একজন প্রিয় আপু অর্ডার দিয়ে রেখেছেন, টাকাও বিকাশ করে রেখেছেন। উনি লাইট কালার চেয়েছিলেন, লাইট মিষ্টি কালার, কিন্তু আমি ডিপ মিষ্টিটা পেয়েছি, নিয়েছি। আর কতদিন অপেক্ষা করব বলুন। আশা করছি ভালো লাগবে, কমপ্লিটটা করে দেখি। এখানে না একটু কালচে কালচে লাগছে মিষ্টি কালারটা, আসলে অনেক সুন্দর মিষ্টি, আমার ক্যামেরায় একটু কালচে কালচে লাগছে, আর সামনাসামনিতে কালারটা আর একটু বেশি চকচকে, আর একটু বেশি সুন্দর। তো আমার পছন্দ মতো আমি ম্যাচিং করে সুতা এনেছি, আশা করছি কমপ্লিট করলে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার ম্যাচিং আপনারা পছন্দ করেন, অনেকেই আমার উপর ছেড়ে দেন, বলেন আপু আপনি পছন্দ করে দিবেন। আমার ম্যাচিং অনেকের সাথে আমার মিলে যায়, আবার অনেক আপুদের সাথে মিলে না। আসলে পছন্দটা সবার তো এক হবে তা নয়, এক একজনের পছন্দ, এক একজনের রুচি এক এক রকমই হবে। এটা আল্লাহর প্রদত্ত, আল্লাহই বানিয়ে দিয়েছেন। আমি যে কাপড়টা কাটছি সেটা হচ্ছে অরবিট ভয়েল কাপড়। এখন কত রাত জানেন, আমার বাচ্চারা ঘুমাচ্ছে, সাহেব ঘুমাচ্ছে, আর আমি কাজ করছি। আমি রাত 3টা পর্যন্ত কাজ করেছি সেদিন। 3টার পরে আমি নামাজ পড়ে শুয়েছি।
আর উঠেছি সেই 10:30টার সময়। দেখি যে সাহেব উঠে ভাত ভেজে খেয়েছেন। আমার রুটি সবসময় বানানো থাকে, রুটি বানিয়ে রাখি, সবজি রান্না করে রাখি। আমার বাচ্চারাও সেকে খেয়ে নেয়। ওরা যখন প্রাইভেটে যাবে তো সকালে উঠে ওরা 2টা রুটি ভেজে নেবে, ভেজে খেয়ে চলে যাবে। আবার সাহেবও 2টা রুটি ভাজবে, ভেজে খেয়ে নেবে। তো কাপড় কেটে আমি নামাজ পড়ে শুয়েছিলাম, দেখি যে 10:30টা বাজে। সাহেব হচ্ছে ভাত ভেজে খেয়েছে, ডিম ভেজে ভাত ভেজে খেয়েছে। মিনাজুলের পরীক্ষা ছিল, মিনাজুলও নাস্তা করে পরীক্ষা দিতে গেছে। মারুফ ঘুমাচ্ছে। আর আমি 10:30টার সময় উঠে তখন হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে তখন আবার কাজ শুরু করেছি। আসলে সংসারে একজন আরেকজনকে হেল্প না করলে তো এত কাজ করা যাবে না বলেন। আমি অনেকগুলো কাপড় কেটেছি। এই যে যে বেক্সি শাড়িগুলো দেখলেন সেগুলোও কেটেছি। আবার এই যে মাল্টি কালার ড্রেস কাটতে কিন্তু অনেক সময় লাগে আর খুব কষ্টও হয়, ব্রেনের উপর চাপ পড়ে, মাপ জোপ করে কাটতে হয়। তো আমার পরিবার সবসময় আমার সাপোর্টে ছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ। এরকম সাপোর্ট না দিলে তো আমি করতে পারতাম না। আবার যখন শাড়ি কাটি তখন কিন্তু বাচ্চাদের হেল্প নিই, সাহেবের হেল্প নিই। তো আজকে একা একা এভাবে টেবিলের উপর ফেলে ভারী কিছু দিয়ে কেটেছি, ভারী কিছু দিয়ে চাপ দিয়ে। আর এই যে ভয়েল কাপড়গুলো কাটা কিন্তু খুবই সহজ, এইভাবে রেখেই কাটা যায়। কিন্তু শাড়িগুলো এভাবে রাখা যায় না, ওটার বহর বেশি, আবার পাতলা, দেখা যায় ফ্যানের বাতাসে নড়ে যায়। তো যাই হোক আপুরা, বাঙালি নারী আমরা, আমাদের ধৈর্য ক্ষমতা অনেক বেশি। আমরা এক কথায় কিডনি দিতে পারি, হাত দিতে পারি, পা দিতে পারি, লিভার দিতে পারি, চোখ দিতে পারি, ভালোবাসা দিতে পারি, অসম্মান হলে দূরে ঠেলে ফেলেও দিতে পারি। সম্মান ভালোবাসা পেলে রাত 2টা কি 3টা কি, রাতের পর রাত আমরা রাত জেগে কাজ করতে পারি সংসারের জন্য। নিজের উপার্জন করা অর্থ পুরোটাই সংসারের পিছনে, সন্তানের পিছনে, স্বামীর পিছনে খরচ করতে পারি। আর যদি অসম্মানিত হই তখন কয়জন নারী টুনি ভাবির মতো প্রতিবাদ করতে পারে বলেন? আমাদের সমাজে অনেক নারী আছে, স্বামীর কাছ থেকে পাওয়া অবহেলা, অযত্ন, অপমান, সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। ঘরের কথা তারা কাউকে বলতে পারে না। আমি 2 রকম জীবন পার করছি আপুরা। আমার জীবনে সব কিছু খুব সহজভাবে আসে না, কখনোই না। আমাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাঠ কয়লা পোড়াতে হয়। আমি অতি সহজে কোনো কিছুই পাই না। আমি যে বিজনেসটা শুরু করি তখন আমার সাহেবের চাকরি বন্ধ হয়ে যায়। আর যখন ওনার চাকরি ছিল তখন আমি টুকটাক সেলাই করতাম, কিন্তু উনি কিন্তু পছন্দ করতেন না। উনি নিষেধ করতেন, বলতেন যে কেন এত কষ্ট করার দরকার, তুমি ঘরের কাজ করবে, তোমার চোখের ক্ষতি হবে। তো আমার সেলাই ফোড়া খুবই ভালো লাগতো, আমি ছোটোবেলা থেকে সেলাই ফোড়া করতে পছন্দ করতাম। তো 2012 সালে আমার বাসা ভাড়া নিতে আসতো একটা মেয়ে, ইতি নামের মেয়ে। সেই মেয়েটা ভাড়া নিয়ে যে ও আর ওর বোনের পড়াশোনার খরচ চালাতো। ও একটা মেসে থাকতো, 2 বোন মিলে পড়াশোনা করতো। সম্ভবত রাজশাহী কলেজ কিংবা নিউ ডিগ্রিতে পড়তো, আমার অত মনে নাই। তো মেয়েটা ভাড়া নিতে আসতো, ছোট মানুষ, ও হয়তো বা অনার্স ফার্স্ট ইয়ারে এরকম তখন পড়বে। তো ওর সাথে আমি অনেক গল্প করতাম, ওকে খেতে দিতাম, অনেকক্ষণ গল্প করতাম। মেয়েটা খুবই অসহায়, বাবা নেই, 2 বোন মিলে মেসে থাকতো। আর আমাদের বাড়িওয়ালা দুঃসম্পর্কের আত্মীয়। তো উনি ভাড়াটা নিতেন না, এই ভাড়াটা পুরোটাই 2 বোনকে দিয়ে দিত। ওরা 2 বোন খাওয়ার খরচ, পড়াশোনার খরচ চালাতো। তো মেয়েটা যখনই আমার কাছে আসে তখন মেয়েটার হাতে ব্যাগ থাকতো। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, তোমার ব্যাগে এগুলো কি? তো একটা ড্রেস আমাকে বের করে দেখালো। সেটা অনেক বড় বুটিক্স, অনেক বড় ব্র্যান্ড, আমাদের রাজশাহী উপশহর নিউ মার্কেটের সবচাইতে বড় ব্র্যান্ড এখন যে শোরুমটা আছে হাতের কাজের, সেই বুটিক্সের ড্রেস। তো এটা ছিল আঠা দিয়ে লাগানো অ্যাপ্লিকের কাপড়, আর সাইড দিয়ে শুধু হেম দিতে হবে। আর তখন তো আমার অনেক সমস্যা, সাহেবের ইনকাম নেই, আমি বসে বসে থাকি। তো বাচ্চাদের নিয়ে যখন কোচিংয়ে বের হই, স্কুলে বের হয়, তখন তো রিক্সা ভাড়া লাগে। আবার ছেলেরা বাইরে গেলে জানেন তো চকলেট খেতে চায়, চিপস খেতে চায়। আর অনেকক্ষণ যেহেতু কোচিংয়ে বসে থাকি, তখন মিনহাজুল অনেক ছোট, মিনহাজুলকে তখন স্কুলে দেওয়ার মতো হয়নি। তো ছেলেটার ক্ষুধা লাগতো, এটা ওটা খেতে চাইতো। আর সাহেব হাত খরচ দেবে কি? সাহেব তো তখন মানে সংসার চালাতেই ওনার অনেক কষ্ট। তো আমি ওই মেয়েকে বললাম, যেটা আমাকে দিয়ে যাও, আমি এই সেলাইটা করে দিতে পারবো, তাহলে কি তুমি টাকা দিবে? এতে বললো, হ্যাঁ আপু, টাকা দিব। তো 7 দিন সময় দিল। 7 দিনের কাজ আমি 2 দিনে করে ফেললাম। খুবই সহজ ছিল, শুধু অ্যাপ্লিকের সাইড দিয়ে হেম দেওয়া। আর আমার তো তেমন কোনো কাজ নেই, আমি কোচিংয়ে বসেও সেলাই করতাম, বাসাতেও সেলাই করতাম। আর সাহেব তখন চাকরির জন্য এখানে ওখানে ছুটে বেড়াতেন।
আর আমি সকালে রান্না করতাম, সারাদিন খেতাম 2 বাচ্চা নিয়ে, আর সেলাই করতাম। তো 7 দিনের কাজ আমি 2 দিনে করে ফেলি। মেয়েটাকে কল দিই, তখন আমার নোকিয়া একটা সেট ছিল, তো ওকে কল দিলাম, ও আসলো, এসে দেখে এত পছন্দ করেছে, দিয়ে আমাকে ওই জামাতে দিল 60 টাকা। 60 টাকা পেয়ে তো আমি খুবই খুশি, কারণ আমার রিক্সা ভাড়া হবে, বাচ্চার নাস্তা পানি হবে, বাইরে গেলে সাহেবের কাছ থেকে আর টাকা চাইতে হবে না। এখন বাইরে গেলে 5 টাকা দিয়ে অনেক দূরে যাওয়া যায়, তখন কিন্তু এরকম অটো ছিল না এত, তখন রিক্সা নিয়ে যেতে হতো। তো যাই হোক, আমি আরেকটা জামা নিই, আর সেই জামা যখন আমি সেলাই করি তখন আমার ছেলের বন্ধুর মা, ওই ভাবি এখন অনেক বড় ডাক্তার, উনি গাইনি ডাক্তার, উনি রাজশাহী মেডিকেলে জব করলেন, এখন আবার উনি অন্য একটা জায়গায় পার্সোনাল ক্লিনিক দিয়েছেন, সেখানে বসেন, নিজের চেম্বার করেছেন। তো ওই ভাবি আমার বাসায় বেড়াতে আসলেন, এসে আমার জামাটা দেখে বলল, ভাবি আপনার সেলাই তো খুবই সুন্দর, আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব। তো সেই ভাবির সাথে আমি পরের দিন একটা বুটিক্সে যাই। সেই বুটিক্সে অনেক রকম আইটেম, অনেক বড় বুটিক্স। ওই ভাবিও খুবই ভালো মানুষ। তো উনি আমার সেলাইটা দেখলেন আমার কাছ থেকে নিয়ে, আর উনি আমাকে একটা শাড়ির পাড় করতে দিলেন। শাড়ির পাড় 12 হাতের একটা শাড়ি, আর চওড়া ছিল 6-7 ইঞ্চের মতো, সাদা কালারের ওপরে 3-4 রকম সুতোর কাজ। ওটা উল্টা ক্রস সেলাই, মানে শ্যাডো সেলাই, উল্টো পাশে ক্রস দিতে হবে আর সোজা পাশে সুজনি হবে বা শ্যাডো হবে, তো এরকম সেলাই। তো আমি এক দেখাতেই বললাম যে হ্যাঁ আমি পারবো, আমি তো সেলাই করতে পছন্দ করি, বললাম পারবো। আর তখন থেকেই আমার শুরু হলো কোচিংয়ে বসে সেলাই করা, স্কুলে বসে সেলাই করা। তো ওই শাড়ির পাড়টা নিয়ে আসলাম, শাড়ির পাড় যেটা নাকি সবাই 15 দিনে 20 দিনে করে, আর সেটা আমি 7 দিনে করে ফেলেছি। আমার তো কাজ নেই আর সেলাই করতে পছন্দ করি, আমি তো সারাদিন সেলাই করি, তো 7 দিনে আমি করে ফেলেছি, আর ওটা উনি খুবই পছন্দ করেন। তো ওই শাড়ির পাড় আমি যখন ওনাকে করে দিই, ওই শাড়ির পাড়ে উনি আমাকে দিলেন 80 টাকা। 80 টাকা না 70 টাকা আমি ভুলে গিয়েছি, আমার অ্যাকুরেটটা মনে নাই, অনেক দিন আগেকার কথা তো আপুরা, আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, উনি আমাকে টাকাটা দিলেন। আর আমি এক সময় এই মেয়েটার সেলাই করি, ওই যে জামায় হেম লাগাই, আর এক সময় পাড় করি। যখন এটা করতে ভালো লাগে না তখন ওইটা করি, তো ওটা করতে ভালো না লাগলে তখন এটা করি, 2 জনের সেলাই কিন্তু করি। তো এইভাবে যখন আমি স্কুলে কোচিংয়ে সেলাই করা শুরু করলাম, তখন থেকে আমি অর্ডার পেলাম। আর আমি আমার যাকে দেখতাম ছাপাতে, আমার যার কিন্তু বুটিক ছিল, আমার চাচাতো যা। তো ও আমি যখন রাজশাহীতে আসি তখন ওই এরকমভাবে কাপড় ছাপিয়ে সেখানে সুই সুতো দিয়ে সেলাই করে বিভিন্ন চাদর, ফতুয়া, পাঞ্জাবি এগুলো সেল করতো। তো আমি যখন অর্ডার পেলাম, যে ভাবি আমাকে কাপড়ের পার্ট দিয়েছেন, ওনাকে বললাম যে ভাবি আমি তো এইভাবে অর্ডার পাচ্ছি, আমাকে সবাই বলছে করে দিতে। তো উনি এতই ভালো মন মানসিকতা ওনার, উনি এত ভালো সাপোর্টিং, উনি বললো যে হ্যাঁ তোমার তো সমস্যা, উনি কিন্তু জানেন যে আমার সংসারের সমস্যা, আর এর মধ্যে ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি ওনাকে অনেক কিছুই তৈরি করে দিয়েছি। তো ভাবি তখন আমাকে বললেন হ্যাঁ তুমি কাপড় কিনো, কিনে এইভাবে এইভাবে ড্রেস তৈরি করো, পারবে না? আমি বললাম হ্যাঁ পারবো। আর আমি ওনার বাসায় যাইতাম, তখন দেখতাম মেয়েরা ছাপাতো, ভাবিও ছাপাতেন, ভাবি ধরে থাকতেন, কখনো আমাকে বলতেন যে ভাবি একটু ধরো তো কিছুক্ষণের জন্য, ওনার হয়তো ফোন আসলো কি কাস্টমার আসলো, তখন আমাকে বলতেন। তো এইভাবে আমি দেখে শিখেছি, আর ওনার সাপোর্টে, ওনার পরামর্শে তখন আমি নিজে ড্রেস তৈরি করা শুরু করেছি। এতদিন পর্যন্ত সাহেব কিন্তু তেমন জানেন না যে আমি এগুলো করছি। আমি একটু টুকটাক করে বাজার করি, বাচ্চাদের জন্য দুধ কিনি, ফল কিনি, তারপর একটু মাছ কিনি, আবার রিক্সা ভাড়াটা নিজে নিজে চালাই। তো একদিন উনি জিজ্ঞেস করলেন যে তুমি এগুলো কি করো, মানে সেলাই দেখতে পেয়েছেন। তো আমিও বলছি যে এগুলো খুব ভালো, এভাবে সেলাই করে দিলে টাকা পাওয়া যায়। তো উনিও তো নিরুপায়, তখন উনি বুঝলেন যে হ্যাঁ এটা বিজনেস, এটা করা যায়। আর তখন থেকে আমরা দুজনে মিলে প্ল্যান করে শুরু করলাম। প্ল্যান কি, যখন আমি অর্ডার পেয়েছি সাহেবকে বললাম, তখন সাহেব খাতা কলম নিয়ে বসলেন, বললেন ঠিক আছে আমরা কাপড় কিনবো, সুতা কিনবো, তারপরে আমরা ড্রেস সেল করব। এর মধ্যে কিন্তু উনি অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, অনেক জায়গাতে উনি চাকরির জন্য ট্রাই করেছেন, অনেক পরিশ্রম করেছেন। তো সব যে চাকরির বাজার আমাদের বাংলাদেশে যে এত খারাপ, একজন পুরুষ মানুষ চাকরি করতে করতে যখন তার চাকরি থাকবে না, কাজ থাকবে না, সে ছাড়া, তার পরিবার ছাড়া এটার ফিল কেউ কখনোই বুঝতে পারবে না যে বাংলাদেশের চাকরির অবস্থা কতটা খারাপ। কোনো কাজকে ছোট বলা যাবে না আপুরা। আমি যারা আমার ভিডিও দেখছেন আপুরা, ভাইয়ারা, ছোট বড় সবাইকে বলবো কোনো কাজকে অবহেলা করা যাবে না, ছোট করা যাবে না। আল্লাহ না করুক এরকম বিপদ আপনার না আসে। আমার এই কাজ দেখে কতজন যে নাক ছিটিয়েছে
আমার এই কাজ দেখে কতজন যে কত কথা বলেছে। হালাল উপার্জন সব কাজেরই সম্মান করা উচিত। একটা মানুষ নতুন করে বিজনেস শুরু করলো, তার অনেক সমস্যা, পরিবার নিয়ে সমস্যায় আছে, তাকে সাহস দিবেন, তাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। কিছু না হোক বলবেন যে হ্যাঁ খুব ভালো হচ্ছে, করো, আল্লাহ তোমার পাশে আছে, খুব ভালো কাজ, এই কথাটা অন্তত বলবেন। দেখবেন সেই মানুষটা কতটা সাহস পায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কি বলেছি নিজে জানি না, শুধু বকবক করে গিয়েছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।